This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা দেখেছিলাম গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বৈঠক করেছিলেন, দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে, এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ লগ্নির জন্য উপযুক্ত এবং চীনের শিল্পপতিরা বাংলাদেশে গিয়ে লগ্নি করুক, এমনটাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া চীনের কাছে প্রস্তাব ইউনূসের, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে আশ্বাস চীনের, বাংলাদেশে এখন লগ্নির জন্য উপযুক্ত, চীনা শিল্পপতিরা বাংলাদেশে লগ্নি করুন। চীনের কাছে প্রস্তাব ইউনূসের, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে আশ্বাস চীনের। 210 কোটি ডলার বিনিয়োগ এবং ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টার কার্যালয় ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভাসস জানায় যে এবারের সফরে চীনের সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ মোট 210 কোটি ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। 30টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে চীনের বিশেষ শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। আর এ বিষয়ে আমরা কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, লগ্নির লোভ দেখিয়ে বাংলাদেশকেও কি গিলতে চাইছে চীন? দেখো, একদম তাই। ডক্টর ইউনূস 4 দিনের এই চীন সফরে গিয়েছিলেন। আসলে আমরা আগেই বলেছি যে ভুড়ি ভুড়ি ব্যবসা আনতে এবং একেবারে কিভাবে ব্যবসা আনা যায়। চীনও আবার বলেছে যে বাংলাদেশের অর্থনৈতিক জোনে, ইকোনমিক জোনে তারা ভালো রকম বিনিয়োগ করবে, এই আশ্বাস নিয়ে ভাবে গদগদ হয়ে সংস্কারকে সামনে রেখে ডক্টর ইউনূস দেশে ফিরছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি তারা বলছে আগে সংস্কার নয়, আগে নির্বাচনের দিনক্ষণ ঠিক হোক, রূপরেখা ঠিক করে দেওয়া হোক, নির্বাচিত সরকার এলে বাংলাদেশে শান্তি বজায় থাকবে, স্থিতাবস্থা বজায় থাকবে, অর্থনৈতিক সাম্য থাকবে, সামাজিক সোশ্যাল স্ট্রাকচার আবার আগের মতো ফিরে আসবে। সেই সব পুনর্গঠনের চিন্তাভাবনা নেই। আসলে কি চীন চাইছে বাংলাদেশকে গিলে নিতে? এটাই মিলিয়ন ডলার প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়েই আমরা যাব আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা জানবার চেষ্টা করব। বলছি, ইউনূসও চলে গেলেন 4 দিনের সফরে, দ্বিপাক্ষিক বৈঠক হলো, চীনের ছোট বড় কোম্পানি সিইওদের সঙ্গে, প্রায় 11টা প্রতিষ্ঠান, তাদের সঙ্গে বৈঠক হলো। এবং শুধু সেখানেই শেষ নয়, বৈঠকে বলেছেন যে আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ প্রস্তুত চীনের জন্য। চীনও বলেছে বাংলাদেশের ইকোনমিক জোনে তারা বিরাট বড় বিনিয়োগ করবেন। কি বলবেন, চীন কি এবার আস্তে আস্তে বাংলাদেশকে গিলে ফেললো নাকি? সেদিকে ইঙ্গিত আছে। আমি এই প্রশ্নটা যেটা বললে যে অর্থনৈতিক করিডর, সেখানে তারা বিনিয়োগ করবে, কথাটা আরেকবার একটু স্ট্রেস দিয়ে এটাই বলতে চাই। এই অর্থনৈতিক করিডরটাতে শি জিনপিং চেয়েছে, বলছে যে ওটা চীনারা ওই অর্থনৈতিক, ওটা চাইনিজ ইকোনমিক করিডর হবে, বাংলাদেশের মধ্য দিয়ে যাবে। চাইনিজ ইকোনমিক করিডর হবে, বাংলাদেশের মধ্য দিয়ে যাবে, ঠিক যেরকমভাবে হচ্ছে বালুচিস্তানের মধ্য দিয়ে গাদার বন্দরে যে গেছে, সেখানে যে ঘটনাগুলো ঘটছে, প্রচুর চাইনিজ ইঞ্জিনিয়ার ওখানে মারা গেছে। ফলে পশ্চিমে চীন বিরাট ধাক্কা খেয়েছে, ফলে পূবের দিকে মুখ ফিরিয়েছে। আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছেন ডক্টর ইউনূস, কেননা তার কাছে তো বিশেষ কোনো লক্ষ্য নেই, তিনি সংস্কারের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। সংস্কার একটা মানুষ যখন জন্মায় এবং মানুষ যখন মারা যায়, তার মধ্যবর্তী সময়ের মধ্যে দিয়ে বিভিন্ন সংস্কারের পর্যায়ে চলতে পারে, ঠিক তেমনিভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও এটা হতে পারে। সুতরাং এটার মধ্যে কিছু বিষয় নেই। কিন্তু কতগুলো তথ্য পরিষ্কারভাবে যদি বলা যায় যে চীন সাথে মোট 9টা চুক্তি হয়েছে, টোটাল 9খানা চুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যে 2.1 বিলিয়ন ডলার, আবারও একটু বলে দিই, 2.1 বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ, কিছু আছে গ্র্যান্ট। গ্র্যান্ট মানে ওই ডক্টরেট পাচ্ছেন যে ইউনিভার্সিটি, বেজিং ইউনিভার্সিটি, বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি একটা হাসপাতাল করে দেবে বলেছে, এগুলোর ক্ষেত্রে গ্র্যান্ট দেবে। আর হচ্ছে বাকিটা লোন। এবং লোনের ক্ষেত্রে, লোন যে কী জিনিস, চাইনিজ লোন, সেটা তো সকলেই জানে, মানে ঋণের দায়ে ইউনূসের গলা যখন তখন টানতে পারে, এইটাই হচ্ছে ব্যাপার। তখন ডক্টর ইউনূস সাহেব তখন একটু মিউ করে বলেছেন, না মানে এত ইন্টারেস্ট, একটু ইন্টারেস্টটা কমান, হাতে মানে পায়ে তিনি
চাইনিজ বলেছে, আশ্বাস দিয়েছেন শি জিনপিং যে ঠিক আছে অন্য জায়গায় যে লোনের যে ইন্টারেস্ট রেট সেটা না একটু কমানোর চেষ্টা করতে পারি, কথা দেয়নি। কিন্তু তার বিনিময়ে কী চেয়েছে হচ্ছে অর্থনৈতিক করিডর, সেই করিডরটা চাইনিজ দ্বারা নিয়ন্ত্রিত হবে। তুমি ইতিমধ্যে এই খবরটা এসছে বিশ্বব্যাপী যে বালুচিস্তান পাকিস্তানের ওই যে গাদার বন্দর দিয়ে যে করিডর, সেই করিডরে প্রচুর চাইনিজ ইঞ্জিনিয়ার মারা গেছে মানে আত্মঘাতী হামলায়। তারা তখন কিন্তু বলেছে যে এটা দায় তো পাকিস্তান নিতে পারছে না, বলছে আমার কাছে সেটা নেই, উল্টে ওখানে লিজ দিয়ে দিয়েছে। সেখানে চীন বেসরকারি নিরাপত্তা কর্মীদের রক্ষীদের সেখানে পাঠাচ্ছে যাতে চাইনিজ, অর্থাৎ একটা দেশ, একটা স্বাধীন দেশে, সেখানে স্বাধীন দেশে প্রজেক্ট হচ্ছে, বিনিয়োগের মধ্যে সেই প্রজেক্টটা রক্ষা হচ্ছে চাইনিজরা এসে। আচ্ছা সুচারু, ঠিক তার আগে ভারত বিদ্বেষের সময় যারা এই চীনের হয়ে করব, চীনের সাথে চোখে চোখ রেখে কথা বলবো কি না, সেটা তো আজকে এই তথ্যগুলো যেগুলো বললাম সেটার দিকে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, উত্তর পূর্ব ভারতে একটা শেখ হাসিনা যখন ভারতে তার 5ই আগস্টের আগে এসেছিলেন, একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মধ্যে একটা রেল করিডর তৈরি করা হয়েছিল যাতে ভারতীয় পণ্য বাংলাদেশের ওই ভূখণ্ডটার মধ্যে দিয়ে যাবে এবং গিয়ে উত্তর পূর্ব ভারতে সেই পণ্য খালাস হবে। তার জন্যে কিন্তু একটা ফিস দিত যেহেতু বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার জন্যে ভারত কখনো বলেনি যে আমার কিন্তু সেখানে নিরাপত্তা রক্ষী থাকবে, আমাদের বড় বড় সিকিউরিটি অফিসাররা থাকবে, সেটা তো বলেনি। কিন্তু চীনের ক্ষেত্রে কিন্তু শি জিনপিং এটা বলা হচ্ছে, এটা কিন্তু মারাত্মক, বাংলাদেশের জন্য এটা আগামী দিনে একটা ডিজাস্টার আনতে পারে। আমরা জানি যে এইসব ব্যাপারে বিনিয়োগ যখন $2.1 বিলিয়ন বিনিয়োগ, নট এ ম্যাটার অফ জোক। সুতরাং সেই টাকাটা কিভাবে তুলবে, এমনিতেই বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থির, এটা কেউ দাবি করতে পারে। সেখানে ইসলামিক যারা রয়েছে, যারা ইসলামিস্ট রয়েছেন, ইসলামিক ঐক্য জোট রয়েছে, ডক্টর শফিকুর রহমান রয়েছেন, মামুনুল হক রয়েছেন, তৌহিদি জনদান নামে বিভিন্ন কিছু মব জাস্টিস আমরা দেখলাম। এবার যদি চীন বলে যে তোমরা বাকি এটা এই জনের মধ্যে করবে না, তাহলে একটা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি হচ্ছে, চীনের কবজা তো চীন ওটা করবেই। এই ব্যাপারে কোনো না, কেন আগেই শর্ত দিয়ে দিয়েছে, কেননা তাদের কাছে একেবারে হাতে গরম বালুচিস্তানের উদাহরণ রয়েছে, গদর বন্দরের উদাহরণ রয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূস তাহলে কী করলেন এই সফরে গিয়ে? এখনও সফট লোন মানে যে ঋণটা নেবে 2.1 বিলিয়নের মধ্যে ঋণ, উনি বলবেন ইনভেস্টমেন্ট। তথ্য কি বলছে? তথ্য বলছে যে চীনের ইনভেস্টমেন্ট সবচেয়ে কম, মাত্র 35.2। সুচারু, দেখো, যে কথা শুনলাম যে চীন বাংলাদেশকে জিরো ডিউটিতে সব কিছু দেবে, আমরা এই বিষয়টা নিয়ে আবার একটু সুজিতদার কাছে ব্যাখ্যা বিশ্লেষণ নেব। অর্থনীতিবিদরা বলছেন যে এক্ষেত্রে বাংলাদেশের কাছে আর কোনো পথ খোলা ছিল না, তারা ভারতের কাছেও ফিরতে পারছে না, ভারতের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিতে পারছে না। চীনই এখন তাদের সব কিছু, চীনের সঙ্গে সম্পর্ক ঠিক হলে অনেক কিছু হবে। এমনকি বিভিন্ন যে পোর্ট বা বন্দরগুলো রয়েছে যেখানে ভারতীয় ইনভেস্টমেন্ট ছিল, ভারতীয় বিনিয়োগ ছিল, সেগুলোও এবার চীনের হাতে দিয়ে দেবে। আপনি যে কথা আগে বলছিলেন, মানে ভারতের বিরাট বিনিয়োগ, কারণ এফডিআই 35.2% সাউথ ইস্ট এশিয়াতে যায়। চীনে করোনার পর ভারত যে 510টা কোম্পানি এক্সিস্ট করছে, ওই কোম্পানির সংখ্যা বাড়বে, ইকোনমিক করিডর করছে, লোন সফট করবে। তার মধ্যে তো আবার যেটা তুমি যেটা বলছো যে 0% হচ্ছে ডিউটি নিতে হবে, অর্থাৎ তুমি কোনো শুল্ক চাপাতে পারবে না, অর্থাৎ বাংলাদেশের মার্কেটে চীনা পণ্য ভিড়ে যাবে। ওই ভারত বিরোধিতা করেছিল যে চীনা চাল খাবে, চীনা চাল আছে খুব ভালো চাল, ওগুলো খাবে, স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ ভালো ভালো, ওগুলো ভালো খাবে, ওগুলো আমাদের এখানকার চাল, ভারতের চাল মানে রয়েছে। যারা, আমি তো সেটাই বলছিলাম, ইসলামিস্ট যারা রয়েছেন, যারা অনেকে ভারত বিদ্বেষে, যারা ওই ভারতের পণ্য বয়কটে সামিল হয়েছিলেন, তারা এই ক্ষেত্রে কী বলবে, কেন চীন তাহলে কাফের নয় আর কি, তাদের কাছে কাফির নয়, তাই তো? তো ঠিক আছে, তো চীন যদি জিরো ডিউটিতে দেয়, এককালে ভারতবর্ষেও তো চীনের মার্কেটে সেখানে তবু কিছু ডিউটি ছিল, ভারত অনেক কিছু প্রোডাক্ট করতে পারে, সে ফেলেছিল। ফলে বাংলাদেশে ওই ডোল চীনের উপর, ওই চীন ডোল দেবে, চীন গ্র্যান্ড দেবে, চীন প্রযুক্তিতে করবে, কিন্তু সবই দিয়ে দেবে, কিন্তু চীনের মাঝখান দিয়ে যে ইকোনমিক করিডরটা হবে
সেটা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে না, চীনের নিয়ন্ত্রণে থাকবে। পুরোটাই চীনের নিয়ন্ত্রণে থাকবে। এটার নাম নাকি দ্বিতীয় স্বাধীনতা। 71-এর মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা ছিল না, এটা দ্বিতীয় স্বাধীনতা। এটার নাম নাকি সংস্কার। এই বলে 5 বছর ভোট আটকে রাখবে। তো আগেই বলতে পারতো। শেখ হাসিনাও তো ওনার সাথে চীনে অনেকবার গেছে। জানিয়ে রাখি একটি গুরুত্বপূর্ণ তথ্য, 1975 সালে যখন মুক্তিযুদ্ধ তো বিরোধিতা করেছিল চীন, মানে বাংলাদেশকে 1975 সালে চীন স্বীকৃতি দেয় একটা দেশ হিসাবে। 71-এ দেয়নি, 72-এ সংবিধানের পদ দেয়নি, 73-এ দেয়নি, 74-এ দেয়নি, 75-এ দিয়েছে। আর 75-এই কি ঘটনা ঘটেছিল বাংলাদেশে আমরা জানি। অর্থাৎ অনেক দিন ধরে চীনের একটা নেক নজর রয়েছে বাংলাদেশের দিকে। দক্ষিণ পূর্ব এশিয়াতে যেহেতু চীন একদম দক্ষিণ পূর্ব এশিয়া ঘেঁষে রয়েছে, ফলে চীনকে নিয়ে সকলেই খুব ব্যতিব্যস্ত ত্রস্ত থাকে। তার অন্য কোনো ব্যাপার না, সংস্কৃতি ব্যাপারে বা চীন তার যে দক্ষতা কারিগরি সেই সব ব্যাপারে কারোর কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে তার অর্থনৈতিক আগ্রাসী মনোভাব। এইভাবে বিনা যুদ্ধে তারা একটা দেশকে কিভাবে নিয়ে নিতে হয়, একেবারে গিলে নিতে হয় ড্রাগনের মতো, সেটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে। সব এর যে বালুচিস্তান প্রতিবাদ করছে, রক্তাক্ত সংঘর্ষের দিকে গেছে। ফলে বাংলাদেশে যদি আগামী দিনে এই শান্তি যদি ফেরানোর ক্ষেত্রে চীন এই ক্ষেত্রে তাদের সহায়ক হয়, তাহলে তো কিছু বলার নেই, সেটা তাদের দেশ, তারা বুঝবে। কিন্তু ভারত বিদ্বেষটা ছিল একটা যে বিরাট আছিলা, এর মাধ্যম দিয়ে চীন যে একটা ওখানে পথ প্রবেশ করেছে, সেটা কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরে অনেকেই কিন্তু বলতেন। শুধু আমেরিকা এই ক্ষেত্রে নয়, ডোনাল্ড লু, পিটার হাস, শুধু এরা নয়, এদের তৎপরতা অনেকটা ছিল। তার কারণে চীনের তৎপরতা তখন অত্যাধিক বৃদ্ধি ছিল। এখন এই জায়গা থেকে যেটা হলো, ভারতকে তারা আটকাবার জন্য, ভারতের বিদ্বেষ বা এসবের জন্য তারা নিজেরা ওখানে একটা তৈরি করতে পারবে। কিন্তু এটা আর যা কিছু হোক, দ্বিতীয় স্বাধীনতা কিনা বা এটা দ্বিতীয় মানে আবার একটা নতুনভাবে পরাধীনতার একটা দিকে তারা যাচ্ছে কি না, সেটা বাংলাদেশের মানুষ যত সময় গড়াবে বুঝতে পারবে। তবে এই সফর থেকে যেটা হচ্ছে যে হয়তো টাকা বা আশু কিছু সমস্যার সমাধান তারা করতে পারবে, কিছু দীর্ঘমেয়াদী 2.5-3 বছর, এবং যেটা করতে চাইবে ভোটটা তারা পেছোতে চাইবে। এতে একটা বিরাট ওখানে একটা পরিস্থিতি তৈরি হবে। বিএনপি এরা মানতে চাইবে না, তখন একটা জাতীয় সরকার তৈরি করে একটা ঠেকনা দেবার চেষ্টা করবে। কিন্তু যেটা সবচেয়ে দুর্ভাগ্যের হচ্ছে যে ভারত এটা বুঝতে পেরেই ভারত কিন্তু বেশি গা মাখামাখি করেনি। এটাও তো ভুললে চলবে না সুজিতদা, এই যে পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, শেখ হাসিনার আমলে তৈরি হওয়া, এই পদ্মা সেতুর প্ল্যানিং, পরিকল্পনা, ডিজাইনিং সব কিছু চীনের। কাঁচামাল কোথায়? ভারতবর্ষের। তাহলে কোথাও এই চীনের সঙ্গে ঘেঁষতে গিয়ে বা যে পরিস্থিতি, ঋণের দায়ে এবার হয়তো পড়তে চলেছেন ডক্টর ইউনূস, যে কোনো দিন বাংলাদেশকে গিলে নেবে চীন, এরম পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হতে চলেছে? দেখো, ভারত আগেই বলছে 510টা কোম্পানি, আরও বেশি কোম্পানি ওখানে আসবে। ভারত আগেও সহায়তা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আগামী দিনেও দেবে। তবে নিঃসন্দেহে যদি বিনা ডিউটিতে যদি চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে ঢোকে, তাহলে তার একটা প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়বে, এবং সেটা তারা চাইছে। কিন্তু সেই প্রভাব কাটিয়ে ওঠার মতো ক্ষমতা ভারতীয় কোম্পানিগুলো রাখে। তার কারণ ভারতে একটা বৃহৎ বাজার রয়েছে, এবং ভারতীয় প্রোডাক্ট অন্যান্য জায়গায় যাচ্ছে। দক্ষিণ পূর্ব এই দেশ তো না, কোন দেশে নেই এখন? ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে চায়না যেরকম সব প্রচুর পরিমাণে তারা আফ্রিকান দেশগুলোতে তারা ব্যবসা এবং বিনিয়োগ করেছে। আফ্রিকান দেশগুলোতে প্রোডাক্ট, সেখানেও চাইনিজ প্রোডাক্ট বেশি, এবং সবচেয়ে বড় কথা এফডিআই বিনিয়োগ কিন্তু ওখানে বেশি। সুতরাং যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা চায়না থেকে যাচ্ছে ওই সব দেশগুলোতে, আগামী সময় ভারত নিঃসন্দেহে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে সে তার বিকল্প বাজার তারা খুঁজে নেবে। এটাই বাণিজ্য যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধে ডক্টর ইউনূস বাংলাদেশকে তিনি সঙ্গী করে দিলেন, পার্টনার করে দিলেন। বাংলাদেশ যেসব উৎপাদন মানে তারা করছে, সেই জায়গাগুলোতে আগামী দিনে অনেক প্রোডাক্ট তাদের যাবে, এবং সেই উৎপাদনের সাথে তারা তাল মিলিয়ে আগামী দিনে অর্থনৈতিক করিডর, অর্থাৎ বাংলাদেশও একটা হচ্ছে তার এই প্রোডাক্ট সেরকম যাবে। ঠিক চীনে যেরকম পরিস্থিতি হচ্ছে, সেখানে জনগণের সাথে চীনের যে রাষ্ট্র, সে সম্পর্কগুলো আমরা খুব ভালো মতো কম বেশি জানি। এবং বাংলাদেশের মানুষের যে একটা প্রাণবন্ততা, উচ্ছ্বাস যেটা রয়েছে, যেটার মধ্যে একটা স্বাভাবিকত্ব ছিল,
সেই স্বাভাবিকত্বের মধ্যে হয়তো বিরাট হেরফের না হলেও চীনের যে তারা প্রভাব পাবে এবং সেই প্রভাবের কাছে ডক্টর ইউনূস তিনি তো আর কতদিন, কিন্তু ভবিষ্যৎ যে রাজনীতি বা ভবিষ্যৎ প্রজন্মকে এটাকে তাদেরকে ই করতে হবে। কেননা একবার অর্থনৈতিক করিডরে ইতিমধ্যে তোমাকে বলেছি প্রায় 9টা চুক্তি হয়েছে, সেই এখানে তারা সায় দিয়ে দিলে তার যে নিরাপত্তা ব্যবস্থা কি হবে এবং এই নিরাপত্তা ব্যবস্থা আমেরিকা কি করে নেবে, তার কারণ আমেরিকান বিভিন্ন সেনা অফিসাররা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে এই বিষয়টা তারাও কিন্তু বুঝতে পেরেছে, তারা কিন্তু সরাসরি সংযোগের মধ্যে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের আগামী দিন অর্থনীতি এবং রাজনীতি একটা তীব্র যে একটা প্রতিক্রিয়ার সামনে দাঁড়াতে চলেছে এটা বলা যায়। একেবারে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় দাঁড়াচ্ছে এবং একদমই তাই। ডক্টর ইউনূস কোন অবস্থায় চীনের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছেন, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তার দিকে দেখতে হবে। চীন যখন তাদের করিডোর তৈরি করে ফেলবে, চীন যখন বাংলাদেশের উপর একটু একটু করে তাদের থাবা বসাতে শুরু করবে, ওই যে খানিকটা আগে বলা হলো যে গপ করে ড্রাগনের মতো গিলে নেওয়ার মতো পরিস্থিতি যখন আসবে, তখন বাংলাদেশ কি করবে? কারণ তাদের স্বাবলম্বী অর্থনীতি নেই, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একদম, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে এগোয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সুচারু। 30টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে চীনের বিশেষ শিল্প অর্থনৈতিক অঞ্চলে $100 কোটি বিনিয়োগের অঙ্গীকার করেছে। আর চীন মোংলা বন্দর আধুনিক করার প্রকল্পে $40 কোটি, অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $35 কোটি ও প্রযুক্তি সহায়তা হিসেবে $15 কোটি প্রদানের পরিকল্পনা করেছে। বাকি অর্থ আসবে অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে।